স্পেসিফিক ইমিউনো রেসপন্স কি? স্পেসিফিক ইমিউনো রেসপন্সকে আমরা আবার বলতে পারি হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। হ্যাঁ, স্পেসিফিক ইমিউনো রেসপন্স কে করে? অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এগুলো হচ্ছে বডির ইমিউনো রেসপন্স তৈরি করে। আজকে আমরা পড়বো হচ্ছে অ্যান্টিজেন সম্পর্কে। অ্যান্টিজেন কি, তাই না? কত ক্লাসে তোমরা বলছিলে অ্যান্টিজেন হয়েছে, যাই হোক আমি আবার একটু বলি। অ্যান্টিজেন, হোয়াট ইজ অ্যান্টিজেন? অ্যান্টিজেন আর প্রোটিন or large polysaccharide. Antigen কি হবে? Protein and large polysaccharide which have the capability to mobilize the immune system and provoke the immune response. কাজ হয়েছে, কাজ হয়েছে। শুনতে পাচ্ছ তোমরা? ম্যাডাম আপনি বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন এন্ড লার্জ পলিস্যাকারাইড, which have the capability to mobilize the immune response and provoke the system and provoke the immune response. তাহলে কি অ্যান্টিজেনটা অবশ্যই প্রোটিন এবং লার্জ পলিস্যাকারাইড হতে হবে। আমি আমার স্লাইডে একটু প্রবলেম, যাই হোক। অ্যান্টিজেন হতে কি বলছি? প্রোটিন হতে হবে এবং লার্জ পলিস্যাকারাইড হতে হবে, যেটা হচ্ছে কি ইমিউনো সিস্টেম সেলগুলোকে মোবিলাইজ করবে কি করতে? ইমিউনো রেসপন্স তৈরি করতে। ঠিক আছে? একটা অ্যান্টিজেনের মলিকুলার ওয়েট কত? আমি স্লাইডটা আমার একটু প্রবলেম হয়ে গেছে। অ্যান্টিজেনের মলিকুলার ওয়েট কত? একটা অ্যান্টিজেনের মলিকুলার ওয়েট more than 10,000. হ্যাঁ, মোর দ্যান 10,000, 10,000 ডালটন। ঠিক আছে? আর অ্যান্টিজেন যদি হইতে হয় তাহলে তার কি হতে হবে? দুইটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, একটা হচ্ছে ইমিউনোজেনেসিটি আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। ইমিউনোজেনেসিটি এন্ড, তোমাদের এই স্লাইড দেখা লাগবে না, আমার মুখের কথা শুনো। ইমিউনোজেনেসিটি এন্ড রিঅ্যাক্টিভিটি। ঠিক আছে? হোয়াট ইজ ইমিউনোজেনেসিটি? ইমিউনোজেনেসিটি কি? দ্য অ্যান্টিজেন হ্যাভিং দ্য ক্যাপাবিলিটি to stimulate the cell of immune system. একটা অ্যান্টিজেনের কি ক্যাপাবিলিটি থাকতে হবে? ইমিউনো সিস্টেমের সেলগুলোকে স্টিমুলেশন করার ক্যাপাবিলিটি থাকতে হবে। ঠিক আছে? অ্যান্টিজেনের কি থাকতে হবে? ইমিউনো সিস্টেমের সেলগুলোকে স্টিমুলেশন করার ক্যাপাবিলিটি থাকতে হবে। তাহলে কি অ্যান্টিজেনের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি? ইমিউনোজেনেসিটি। হোয়াট ইজ ইমিউনোজেনেসিটি? Immunogenicity of an antigen having the capability to stimulate the cell of immune system. Immune system এর সেলগুলোকে স্টিমুলেশন করার ক্যাপাবিলিটি থাকতে হবে। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি? রিঅ্যাক্টিভিটি। হোয়াট ইজ রিঅ্যাক্টিভিটি? রিঅ্যাক্টিভিটি হচ্ছে the antigen having the capability to react with the products of immune system. তার মানে ইমিউনো সিস্টেম সেলগুলা স্টিমুলেশন করার ফলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার সাথে রিঅ্যাকশন করার ক্যাপাবিলিটিটাই হচ্ছে রিঅ্যাক্টিভিটি। তাহলে যে কি বলতেছি, একটা অ্যান্টিজেনে, আজকে স্লাইড থাক, আমার দরকার নেই, স্লাইড প্রবলেম হচ্ছে। কি বলছি? একটা অ্যান্টিজেনের দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হচ্ছে ইমিউনোজেনেসিটি আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। ইমিউনোজেনেসিটি কি? অ্যান্টিবডির হচ্ছে ইমিউনো সিস্টেম সেলগুলোকে স্টিমুলেশন করার ক্যাপাবিলিটিই হচ্ছে ইমিউনোজেনেসিটি, এন্ড রিঅ্যাক্টিভিটি হচ্ছে অ্যান্টিজেনিক ইমিউনো সিস্টেম সেলগুলোর হচ্ছে কি রিঅ্যাকশনের ফলে যে প্রোডাক্ট তৈরি হবে, প্রোডাক্টটা কি? অ্যান্টিবডির সাথে রেসপন্স করার ক্যাপাবিলিটিটাই হচ্ছে রিঅ্যাক্টিভিটি। একটা অ্যান্টিজেনের দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ওয়ান ইজ ইমিউনোজেনেসিটি এন্ড আদার ইজ রিঅ্যাক্টিভিটি। এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স যার আছে তাকেই আমরা অ্যান্টিজেন বলবো। তাছাড়া আমরা কাকে অ্যান্টিজেন বলতে পারি? যার মলিকুলার ওয়েট মোর দেন 10,000 ডালটন। আবার কি বলতে পারি যে অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন এন্ড লার্জ পলিস্যাকারাইড। অবশ্যই প্রোটিন নেচার হতে হবে এবং কি হইতে হবে? লার্জ পলিস্যাকারাইড। ঠিক আছে? শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম আপনি বলেন। আচ্ছা আচ্ছা, আমার আজকে একটু নেটের প্রবলেম হচ্ছে, তারপর হচ্ছে স্লাইডেরও প্রবলেম হচ্ছে। যাই হোক, তুমি আমার কথা শুনতে পারলেই হবে, শুনো আমার কথাই শুনো। তারপর হচ্ছে কি বলছি? প্রোটিন লার্জ পলিস্যাকারাইড হবে, 10,000 ডালটন হতে হবে। এখন আমরা যদি বলি যে কোনো প্রোটিনে কি অ্যান্টিজেন হবে? না। যেমন হচ্ছে কি
নিউক্লিক অ্যাসিড কি অ্যান্টিজেন হবে না? নিউক্লিক অ্যাসিড অ্যান্টিজেন হিসেবে কাজ করবে না। নিউক্লিক অ্যাসিড ইজ নট অ্যান অ্যান্টিজেন, বাট কখন এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে? যখন নিউক্লিক অ্যাসিডটা কোনো লার্জ প্রোটিন আর পলিস্যাকারাইডের সাথে যুক্ত হবে, তখন সেই নিউক্লিক অ্যাসিডটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। কোন কোন উপাদানগুলোকে আমরা অ্যান্টিজেন বলতে পারি? একটা মাইক্রো অর্গানিজমের কোন কোন পার্ট গুলাকে অ্যান্টিজেন বলতে পারি? মাইক্রো অর্গানিজমাল অ্যান্টিজেন আছে, আর একটা কি নন মাইক্রো অর্গানিজমাল অ্যান্টিজেন আছে। মাইক্রো অর্গানিজমাল অ্যান্টিজেন, একটা মাইক্রো অর্গানিজমের কোন পার্টটাকে আমরা অ্যান্টিজেন বলবো? ঠিক আছে, লেখো মাইক্রো অর্গানিজমাল অ্যান্টিজেন। যেমন একটা ব্যাকটেরিয়ার ক্যাপসুল, সেল ওয়াল, ফ্লাজেলা, তারপরে ফিমব্রি। ব্যাকটেরিয়ার কি কি পার্ট আছে এগুলো আমরা জানি না? সেল ওয়াল, ফ্লাজেলা, ফিমব্রি, ব্যাকটেরিয়াল টক্সিন, তারপর হচ্ছে সেল সারফেস অফ আদার মাইক্রো অর্গানিজম। যে কোনো মাইক্রো অর্গানিজমের সেল সারফেস, তারপরে ব্যাকটেরিয়ার হচ্ছে কি সেল ওয়াল, ফ্ল্যাজেলা, ফিমব্রি, টক্সিন, এগুলো কি হিসেবে কাজ করবে? এগুলো হচ্ছে অ্যান্টিজেন। যদি একটা পুরো ব্যাকটেরিয়া কি অ্যান্টিজেন হিসেবে কাজ করবে? না, পুরো ব্যাকটেরিয়াটা অ্যান্টিজেন না, ব্যাকটেরিয়ার যেগুলো পার্ট আছে সেগুলো হচ্ছে অ্যান্টিজেনিক। এখন ভাইরাসের ক্ষেত্রে কি অ্যান্টিজেন হিসেবে কাজ করবে? ভাইরাসের ক্ষেত্রে কি, ভাইরাসের সেল ওয়াল বা সেল সারফেসটা কি, কোষ, যেটা ভাইরাসের সেল সারফেসে কি থাকে বলতো? প্রোটিন লেয়ার থাকে, এটাকে কি বলে? ক্যাপসিড অর ক্যাপসোমিয়ার। তাহলে একটা ভাইরাসের ক্ষেত্রে কোনটা অ্যান্টিজেনিক পার্ট হবে? ভাইরাসের ক্ষেত্রে তার ক্যাপসুল পার্টটা, যেটা হচ্ছে ক্যাপসিড অর ক্যাপসোমিয়ার বলে, সেটা হচ্ছে অ্যান্টিজেনিক ইন নেচার। কেন? অ্যান্টিজেন হতে গেলে কি হতে হবে? সেটা অবশ্যই প্রোটিন ইন নেচার হতে হবে। ঠিক আছে, যদি প্রশ্ন করে একটা ব্যাকটেরিয়ার কোনটা অ্যান্টিজেনিক পার্ট, তখন আমরা কি কি বলবো? ক্যাপসুল, সেল ওয়াল, ফ্লাজেলা, ফিমব্রি। ব্যাকটেরিয়ার টক্সিন হচ্ছে অ্যান্টিজেনিক পার্টস অফ অ্যান মাইক্রো অর্গানিজম। ভাইরাসের ক্ষেত্রে কি, তার ক্যাপসিড লেয়ার বা ক্যাপসিড বা ক্যাপসোমিয়ারটাকে আমরা কি বলবো? অ্যান্টিজেনিক পার্ট হিসেবে বলবো। আর নন মাইক্রো অর্গানিজমাল অ্যান্টিজেন কোনটা বলতো? এগুলো হচ্ছে অর্গানিজমের ক্ষেত্রে। আর নন মাইক্রো অর্গানিজমাল অ্যান্টিজেন কোনটি? আমরা যদি বলতে পারি ব্লাড সেরাম, তারপরে হচ্ছে WBC, সারফেস অফ দ্য টিস্যু আর অর্গান, সারফেস অফ দ্য টিস্যু অর অর্গান, এগুলো হচ্ছে নন মাইক্রো অর্গানিজমাল অ্যান্টিজেন। তাহলে কোন কোন অ্যান্টিজেন হতে পারে? একটা মাইক্রো অর্গানিজমের কোন কোন পার্ট অ্যান্টিজেন হতে পারে? In case of bacteria, capsule, cell wall, flagella, fimri, bacterial toxin is the antigenic parts of an bacteria. In case of virus, which part is antigenic? The capsid part or capsule cell surface, protein layer of virus is called an antigen. ঠিক আছে, এখন আমরা যদি বলি প্রোটিন যদি বলি, প্রোটিন আর দা আমরা কি বলবো? প্রোটিন আর দা পোটেন্ট অ্যান্টিজেন। প্রোটিনকে কি বলা হয়? পোটেন্ট অ্যান্টিজেন। লেখো একটু, protein are called the protein antigen because their amino acid has the greatest array of building block. একটা প্রোটিনকে আমরা কি বলবো? পটেন্ট অ্যান্টিজেন। হোয়াট ইজ পটেন্ট অ্যান্টিজেন? পটেন্ট অ্যান্টিজেন মানে হচ্ছে গুড অ্যান্টিজেন। কারণ কি, তাদের অ্যামাইনো অ্যাসিডটার হচ্ছে কি গ্রেটেস্ট অ্যারে অফ বিল্ডিং ব্লকস, মানে অ্যামাইনো অ্যাসিডটা খুব সুন্দরভাবে সজ্জিত থাকে, যার কারণে একটা প্রোটিনকে আমরা পোটেন্ট অ্যান্টিজেন বলবো। ঠিক আছে, শুনতে পাচ্ছ? আচ্ছা, তারপর হচ্ছে আসো আমরা হচ্ছে কি সিম্পল পলিস্যাকারাইড অ্যান্টিজেন কি বলছি? অ্যান্টিজেনটা কি হবে? পলিস্যাকারাইড ইন নেচার। তাহলে একটা সিম্পল পলিসাইডকে কি আমরা, যেমন হচ্ছে স্টার্চ এবং গ্লাইকোজেন, স্টার্চ এবং গ্লাইকোজেনকে কি আমরা গুড অ্যান্টিজেন বলবো? স্টার্চ এন্ড গ্লাইকোজেন একটা গুড অ্যান্টিজেন না, এটাকে আমরা পোর অ্যান্টিজেন বলবো। শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো সারিয়া? জি ম্যাডাম বলেন। ম্যাম কি ম্যাডাম একটু আস্তে বললে সুবিধা হয়, কারণ নেট, হ্যালো ম্যাম, এখানে নেট প্রবলেম করতেছে, তো আপনি যদি একটু আস্তে বলতেন তাহলে একটু সুবিধা হইতো। আচ্ছা, আস্তে বলতেছি, ঠিক আছে। আমারও অনেক সমস্যা হচ্ছে আজকে নেটের, আমি জানি না কি অবস্থা। ঠিক আছে, বলতেছি, বলছি কি প্রোটিনটাকে একটা কি বলা হয়? পোটেন্ট অ্যান্টিজেন, মানে একটা ভালো অ্যান্টিজেন। কেন? বিকজ দেয়ার অ্যামাইনো অ্যাসিড হ্যাজ দ্য গ্রেটেস্ট অ্যারে টু বিল্ডিং ব্লকস। প্রোটিনের হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড গুলো এত সুন্দরভাবে সজ্জিত থাকে, যার কারণে এটাকে আমরা একটা গুড অ্যান্টিজেন বলবো। এখন যদি বলছি যে একটা সিম্পল পলিস্যাকারাইড, যেমন স্টার্চ এন্ড গ্লাইকোজেন, স্টার্চ এবং গ্লাইকোজেনকে কি আমরা একটা পোটেন্ট অ্যান্টিজেন বলবো? একটা পোটেন্ট অ্যান্টিজেন বলবো না। কারণ কি, এটা হচ্ছে একটা পোর অ্যান্টিজেন। হোয়াই? বিকজ দে হ্যাভ দ্য ডিগ্রেডিং প্রপার্টিজ। ডিগ্রেডিং প্রপার্টিজ মিন্স এগুলো সহজেই ভেঙে যায় এবং দেয়ার স্ট্রাকচার ইজ সিম্পলিসিটি। এটাকে এই জন্য আমরা গুড অ্যান্টিজেন বলবো না। বাট
কখন আমরা এটাকে গুড অ্যান্টিজেন বলবো? when the starch and glycogen bind with the large polysaccharide, then it is called an good antigen. বুঝতে পারছো? বলো, কেউ রেসপন্স করো। জি ম্যাম, বোঝা ম্যাডাম যাচ্ছে। আচ্ছা, এখন লিপিড। লিপিড একটা অর্গানিজমের কি কি থাকে? প্রোটিন থাকে, স্টার্চ থাকে, গ্লাইকোজেন থাকে, লিপিড থাকে, অনেক কিছুই তো থাকে। এখন আছে লিপিড, লিপিডটাকেও কি আমরা একটা গুড অ্যান্টিজেন বলতে পারি? লিপিড হ্যাভ নো অ্যান্টিজেনিক প্রপার্টিজ। নরমালি লিপিডের কোনো অ্যান্টিজেনিক প্রপার্টিজ নাই। কেন? এর স্ট্রাকচারটা হচ্ছে সিম্পলিসিটি, এবং এটা হচ্ছে একটা ইনস্টেবল একটা হচ্ছে উপাদান। এটাকে কখন আমরা একটা ভালো অ্যান্টিজেন বলবো? যখন লিপিডটা কোনো লার্জ প্রোটিন আর পলিস্যাকারাইডের সাথে বাইন্ড আপ করবে, তখন তাকে আমরা একটা গুড অ্যান্টিজেন বলতে পারি। ঠিক সেরকমও নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডটা কার থাকে? যেমন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ আরএনএ থাকে। এটাকে আমরা অ্যান্টিজেনিক কখন বলবো? নিউক্লিক অ্যাসিডটা যখন কোনো প্রোটিনের সাথে বাইন্ড আপ হবে এবং একটা লার্জ প্রোটিন তৈরি করবে, লার্জ পলিস্যাকারাইড তৈরি করবে, তখন তাকে আমরা অ্যান্টিজেন বলতে পারি। ঠিক আছে? তাহলে যদি বলি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যান্টিজেন, একটা অ্যান্টিজেনের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে? তাহলে ফার্স্ট যে কথাটা আমরা বলবো, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স is the immunogenicity. Immunogenicity is the most important character of an antigen. Immunogenicity কি বলছি? ইমিউনোজেনিসিটি হচ্ছে একটা ইমিউনো সিস্টেমের সেলগুলোকে স্টিমুলেশন করার ক্যাপাবিলিটিটাই হচ্ছে ইমিউনোজেনিসিটি। হোয়াট ইজ রিঅ্যাক্টিভিটি? রিঅ্যাক্টিভিটি হচ্ছে ইমিউনো সিস্টেম সেলগুলোকে রিঅ্যাকশন করার ফলে যে উপাদানটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে রিঅ্যাক্টিভিটি। উপাদান কি তৈরি হচ্ছে ইমিউনো সিস্টেম সেলগুলোকে স্টিমুলেশন করার ফলে? অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তাহলে অ্যান্টিজেনের অ্যান্টিবডির সাথে রিঅ্যাকশন করার ক্যাপাবিলিটিটাকেই আমরা রিঅ্যাক্টিভিটি বলবো। অ্যান্টিজেনের তাহলে দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি? একটা ইমিউনোজেনিসিটি, একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। আরো অ্যান্টিজেনের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? যেমন বলছি প্রোটিনটা একটা গুড অ্যান্টিজেন। কেন? তাদের স্ট্রাকচারটা হচ্ছে অনেক সুন্দর, এই জন্য প্রোটিনটা একটা ভালো অ্যান্টিজেন। এখন আমরা যদি বলি স্মল পলিস্যাকারাইড যেমন স্টার্চ এবং গ্লাইকোজেন, এটা কি অ্যান্টিজেনিক হিসেবে কাজ করবে? বলছে যে না, এটা গুড অ্যান্টিজেন না। বাট এটা কখন গুড অ্যান্টিজেন হবে? যখন স্টার্চ এবং গ্লাইকোজেনটা কোনো লার্জ প্রোটিন বা পলিস্যাকারাইডের সাথে বাইন্ড আপ হয়ে একটা বড় পলিস্যাকারাইড তৈরি করবে, তখন সেটা একটা ভালো অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। ঠিক সেরকম নিউক্লিক অ্যাসিড এবং লিপিড, এগুলোও হচ্ছে গুড অ্যান্টিজেন না। বাট কখন এটা গুড অ্যান্টিজেন হিসেবে কাজ করবে? তখন এটা গুড অ্যান্টিজেন হিসেবে কাজ করবে যখন এরা কোনো প্রোটিন বা পলিস্যাকারাইডের সাথে বাইন্ড আপ হবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যান্টিজেন। আর কি কি বলছি? একটা মাইক্রো অর্গানিজমের কোন কোন পার্ট অ্যান্টিজেন হিসেবে হতে পারে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলছি হচ্ছে সেল সারফেস, ফ্লাজেলা, ফিমরি, ব্যাকটেরিয়াল টক্সিন। অন্যান্য মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে কি বলছি? সেল সারফেস অফ দ্য মাইক্রো অর্গানিজম। ইন কেস অফ ভাইরাসের ক্ষেত্রে কোনটা প্রোটিন পার্ট হিসেবে কোনটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে? বলছি ভাইরাসের হচ্ছে যেটা হচ্ছে ক্যাপসিড থাকে, ক্যাপসিড লেয়ার, প্রোটিন লেয়ার, সেটা হচ্ছে গুড অ্যান্টিজেন। আর এটা কি বলছি? নন মাইক্রো অর্গানিজমাল অ্যান্টিজেন কোনটা? বলছি ব্লাড সেরাম, তারপরে বলছি ডাব্লিউবিসি, সারফেস অফ দ্য টিস্যু এন্ড অর্গান। এগুলো কি? এগুলো নন মাইক্রো অর্গানিজমাল হচ্ছে টক্সিন। এগুলো হচ্ছে কি? নন মাইক্রো অর্গানিজমাল টক্সিন। বুঝতে পারতেছো? পাপিয়া, পাপিয়া বুঝতে পারতেছো? ম্যাম বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অ্যান্টিজেন রিলেটেড টপিকস পড়বো কিছু। ইপিটপ, ইপিটপ লিখে রাখো। ইপিটপ কি? জি ম্যাম, বলো। নন মাইক্রোঅর্গানিজম টক্সিন গুলো একটু বলেন তো। নন মাইক্রোঅর্গানিজম টক্সিন মানে অ্যান্টিজেন, একটু আরেকটু বলেন। নন মাইক্রো অর্গানিজম, তোমাকে ভাইবাতে কোশ্চেন করবে মাইক্রো অর্গানিজমাল টক্সিন কোনগুলো, তখন বলবো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্যাপসুল, সেল ওয়াল, ফ্লাজেলা, ফিমরি, এই সমস্ত। ঠিক আছে? এবং নন মাইক্রো অর্গানিজম ছাড়া আর কোন কোন জিনিসটা টক্সিন হইতে পারে? যেমন বলছি কি ডাব্লিউবিসি হতে পারে, তারপরে আবার কি বলছি সেল সারফেস অফ সাম টিস্যুস এন্ড অর্গানস, আবার কি বলছি টিস্যু এবং অর্গান, এটা কি বলছি ডাব্লিউবিসি, ব্লাড সেরাম, এই সমস্ত নন মাইক্রো অর্গানিজমাল টক্সিন। সাপোজ মনে করো হচ্ছে রাস্তাতে যাচ্ছ, এখন পলেন, হে, ডাস্ট, ময়লা আবর্জনা, ধুলা বালি এগুলা নাকের মধ্যে দিয়ে ঢুকলো, এগুলো একটা অ্যান্টিজেন না? ফুলের রেণু, ফুলের রেণু, ডাস্ট, যে কোনো ফুলের পরাগ রেণুগুলা উড়ে উড়ে আসে নাকের মধ্যে দিয়ে চলে গেল, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যান্টিজেন। এগুলো কি টিস্যুর সেল সারফেস না? এগুলো আসে চলে গেল। পলেন, ডাস্ট,
তারপর এগুলো হচ্ছে কি নন মাইক্রো অর্গানিজমাল অ্যান্টিজেন। এই সমস্ত অ্যান্টিজেন যখন শরীরে ঢুকে তখন কি হয়, হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হয় না, মানে কি অ্যালার্জিক রিঅ্যাকশন হয় না, সঙ্গে সঙ্গে হাঁচি কাশি শুরু হয়ে যায় না, মানে কি এগুলো একটা অ্যান্টিজেন, এগুলো অর্গানিজম ছাড়া অ্যান্টিজেন। বুঝতে পারছো? শাহরিয়ার না কে যেন প্রশ্ন করলা, রেসপন্স করো। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ ম্যাম। আচ্ছা ওকে। আচ্ছা এখন আমরা কি বলছি, ইপিটপ। হোয়াট ইজ ইপিটপ? ইপিটপ কি? The surface region of an antigen which is react with the epitope. What is epitope? Epitope of an antigen, একটা অ্যান্টিজেনের ইপিটপটা কি? The surface region of an antigen which react with the immune system and stimulate the immune response is called the epitope. এক কথায় যদি বলি what is epitope, the surface region of an antigen is called the epitope. একটা অ্যান্টিজেনের যে সারফেস থাকে সেটাকেই আমরা কি বলবো, ইপিটপ বলবো। ইপিটপ, EPITOPE, নাম শুনছো না আগে? কি বলছে, ইপিটপস কে আমরা আলাদা কি নামে বলতে পারি? The alternative names of epitope is called the antigenic determinants. ইপিটপের অল্টারনেটিভ নেম কি? অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস অফ ইপিটপ। ঠিক আছে, এখন একটা ইপিটপের মলিকুলার ওয়েট কত? একটা ইপিটপের মলিকুলার ওয়েট হচ্ছে 350 ডালটন। একটা ইপিটপের মলিকুলার ওয়েট কত? 350 ডালটন। একটা অ্যান্টিজেনের মলিকুলার ওয়েট কত? 10,000 ডালটন। তাহলে একটা অ্যান্টিজেনের সারফেসে কতগুলো ইপিটপ থাকতে পারে? একটা অ্যান্টিজেনের সারফেসে অনেক ইপিটপ থাকতে পারে। ঠিক আছে, ইপিটপের মলিকুলার ওয়েট কত? 350 ডালটন। দ্য সারফেস রিজিয়ন অফ অ্যান অ্যান্টিজেন ইজ কল্ড দ্য ইপিটপ। এখন ইপিটপের ফাংশন কি? অ্যান্টিজেনের সারফেসে যে ইপিটপ থাকে, মনে করো এটা ছবি পরে নেক্সট ক্লাসে দেখাবো, আমি এখন শো করতে পারতেছি না, আমার স্ক্রিন শেয়ারে প্রবলেম হচ্ছে। সারফেস রিজিয়নটাকে কি বলবো? ইপিটপ। আর ইপিটপকে আমরা কি বলছি? অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট সাইট। একটা অ্যান্টিজেনের সাথে যে অ্যান্টিবডি রিঅ্যাকশন করবে সে এই ইপিটপের সাথেই অ্যাটাচমেন্ট হয়। ঠিক আছে, বুঝতে পারতেছো? এটা কি? হ্যাঁ, আরেকবার। The surface region of an antigen is called epitope. একটা অ্যান্টিজেনের যে সারফেস রিজিয়ন গুলা থাকে সেটাকে আমরা ইপিটপ বলতে পারি। একটা অ্যান্টিজেনের অনেক ইপিটপ থাকতে পারে। ইপিটপের আরেকটা নাম কি? অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস। ইপিটপকে বলা হয় অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস। একটা ইপিটপের মলিকুলার ওয়েট কত? একটা ইপিটপের মলিকুলার ওয়েট 350 ডালটন। ঠিক আছে, ইপিটপের ফাংশন কি? ইপিটপের সাথেই হচ্ছে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি রিঅ্যাকশন করবে। একটা ব্যাকটেরিয়ার সেল সারফেসে কি থাকে? একটা ব্যাকটেরিয়ার সেল সারফেসে ক্যাপসুল থাকে, তাই না? ক্যাপসুল থাকে। ঠিক সেরকম একটা অ্যান্টিজেন বা একটা ব্যাকটেরিয়ার সেল সারফেসে অনেকগুলা ইপিটপ থাকতে পারে। এই প্রত্যেকটা ইপিটপের সাথেই একটা করে ইমিউনো সিস্টেমের সেল, মানে কি অ্যান্টিবডি যুক্ত হয়ে রিঅ্যাকশন করে। ঠিক আছে, এটা পরে ছবি দেখাবো, এখন এমনি মুখে মুখে শোনো। এখন আসো, হেপটেন কি? হোয়াট ইজ হেপটেন? HAPTEN। হোয়াট ইজ হেপটেন? মহেশ পণ্ডিত শুনতে পারতেছো? শাহরিয়ার? শুনতে পারতেছি, আপনি বলেন, সমস্যা হলে আপনাকে বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হোয়াট ইজ হেপটেন? সাম অফ দ্য কেমিক্যাল বলো। Some of the chemical substances like hormone, drug, surface molecule having the molecular weight less than 10,000 Dalton. কিছু কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে, যেমন বলছে কিছু কিছু কেমিক্যাল সাবস্টেন্স যেমন হরমোন হতে পারে, ড্রাগ হতে পারে, এই সমস্ত এদের হচ্ছে কি মলিকুলার ওয়েট হচ্ছে 10,000 ডালটনের নিচে। যেমন হতে পারে পেনিসিলিন। পেনিসিলিন কি? অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন কি হয়, অনেক সময় পেনিসিলিন যদি কোনো পেশেন্টকে দেওয়া হয় ইনজেকশন বা যাই দেই না কেন, তখন কি হবে, অনেকের সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি কি হয়ে যায়, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়ে যায়, মানে কি অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে যায়। তখন তার মানে কি, এই যে পেনিসিলিনটা যে দেওয়ার সঙ্গে সঙ্গে যে অ্যালার্জিক রিঅ্যাকশন হলো মানে হাইপার সেন্সিটিভিটি, এগুলো আস্তে আস্তে পরে বুঝাবো। মানে এই পেনিসিলিনটা একটা অ্যান্টিজেন, একটা ড্রাগ, যখন শরীরের মধ্যে ঢুকলো তখন শরীরে যে সেলগুলো আছে তার সাথে রিঅ্যাকশন করে হাইপার সেন্সিটিভিটি শো করলো, মানে বডির আনডিজারেবল কন্ডিশন শুরু হলো, যার ফলে কি হলো, অ্যালার্জিক রিঅ্যাকশন হলো।
তার মানে কি বলছি যে কিছু কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে যেমন হরমোন হতে পারে, ড্রাগ হতে পারে, এদের মলিকুলার ওয়েট কত 10,000 ডাল্টনের নিচে, যার ফলে কি করে এই যে 10,000 এদেরকে আমরা কি বলবো, দিস টাইপস অফ কেমিক্যাল সাবস্টেন্সেস আর কল্ড দা হেপটেন। এদেরকে আমরা কি বলবো, হেপটেন। যার মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের নিচে তাকে আমরা বলবো হেপটেন। তাহলে আমাদের কাজটা কি, হেপটেনের কি দরকার, হেপটেনটা কি কেন দরকার, এই যে কিছু কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে যে এই যে হেপটেন হিসেবে কাজ করতেছে, মলিকুলার ওয়েট কম, এদের সাথে যখন কোনো মলিকুল যুক্ত করে আমরা যখন শরীরে দিব বা যখন যাবে বডিতে, তখন সেটা আর কোনো হচ্ছে মানে আনডিজারেবল রিঅ্যাকশন করবে না। তখন এই যে সাথে কিছু মলিকুল অ্যাড করা হলো, মানে কিছু প্রোটিন বা পলিস্যাকারাইড অ্যাড করা হলো, যার ফলে কি হয় এর মলিকুলার ওয়েটটা 10,000 ডাল্টনের উপরে বেশি হয়ে যায়। যখন এটাকে যখন মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের উপরে হয়ে যাবে তখন তাকে আমরা কি বলবো, মলিকুলার ওয়েট more than 10,000 ডাল্টন is called the কি, the chemical which have a molecular weight more than 10,000 ডাল্টন is called, বলো তো দীপেন্দ্র, যার মলিকুলার ওয়েট 10, হ্যাঁ বলো, রিয়াজ নাকি তোমার নাম, রিয়াজুল? জি ম্যাম, অ্যান্টিজেন বলা হয়। অ্যান্টিজেন, গুড। তাহলে বলছে কি হেপটেনটা কি, যার মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের নিচে তাকে আমরা কি বলবো, হেপটেন বলবো। কিন্তু এই হেপটেন গুলোর সাথে যখন প্রোটিন এবং লার্জ পলিস্যাকারাইড অ্যাটাচমেন্ট হবে তখন তাকে আমরা কি বলবো, অ্যান্টিজেন বলবো। এই যে হেপটেনের সাথে যে প্রোটিন আর লার্জ মলিকুল অ্যাটাচ হচ্ছে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ক্যারিয়ার। তাহলে কি কি টার্ম বললাম, ইপিটোপ, হেপটেন, ক্যারিয়ার, ইপিটোপ, হেপটেন, ক্যারিয়ার, বুঝতে পারছো? বলছে but the heptane when combined with the protein or large polysaccharide they act as an antigen and stimulate the immune system to produce antibody। ঠিক আছে, বুঝতে পারতেছো তো? ম্যাম ক্যারিয়ারটা বুঝছি না। আচ্ছা, ক্যারিয়ার কি, হোয়াট ইজ ক্যারিয়ার? Carrier হচ্ছে the protein molecules or polysaccharide which are used to combine with the heptane are called carrier. The protein molecules or polysaccharides, the protein molecules or polysaccharides which are used to combine with the heptane, which are used to combine with heptane are called the carrier. C-A-R-R-I-E-R, carrier. তাহলে আমরা কি কি বললাম, আমরা তিনটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি বললাম। নাম্বার 1 ইজ ইপিটোপ, নাম্বার 2 ইজ হেপটেন, নাম্বার 3 নাম্বার 3 ইজ ক্যারিয়ার। ক্যারিয়ার। গুড। তাহলে ইপিটোপটা কি একটু বলো তো? ইপিটোপ হচ্ছে the surface region of an Surface of the antigen antigen. is Epitope. called the epitope. So epitope's another name is কি, antigenic determinants, antigenic determinants। ঠিক আছে, তাহলে একটা অ্যান্টিজেনের কতগুলো ইপিটোপ থাকতে পারে, একটা অ্যান্টিজেনের অনেক ইপিটোপ থাকতে পারে। একটা অ্যান্টিজেন মানে কি, ধরো একটা ব্যাকটেরিয়ার সেল সারফেসে কতগুলো ইপিটোপ আছে, অনেক ইপিটোপ আছে। প্রত্যেকটা ইপিটোপকে আমরা কি বলতেছি, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস, মানে এই ইপিটোপের সাথেই অ্যান্টিবডি রিঅ্যাকশন করে বডিতে ইমিউনিটি তৈরি করে। ঠিক আছে, এখন হোয়াট ইজ হেপটেন বলছি, একটা ইপিটোপের মলিকুলার ওয়েট কত বলছি, 350 ডাল্টন। ওকে, হেপটেন কি, হেপটেন বলছি যে কিছু কিছু ড্রাগ আছে, কেমিক্যাল সাবস্টেন্সেস আছে, যেমন হরমোন হতে পারে, ড্রাগ হতে পারে, যেমন ড্রাগ বলছে পেনিসিলিন, এদের মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের নিচে। কিন্তু এদেরকে যদি আমি অ্যান্টিজেনিক হিসেবে পেতে চাই আমাকে কি করতে হবে, এর সাথে প্রোটিন এবং লার্জ পলিস্যাকারাইড যুক্ত করতে হবে। যখন প্রোটিন এবং লার্জ পলিস্যাকারাইড যুক্ত করব তখন কি হবে, এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, তখন তার মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের বেশি হয়ে যাবে। তখন তাকে আমরা কি বলছি যে যার মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের নিচে সেটা হচ্ছে হেপটেন। এখন বলছে কি, হেপটেনটা কি, হেপটেনের সাথে যে প্রোটিন এবং পলিস্যাকারাইডটা যুক্ত করব, এই যে যুক্ত করার পরে যখন এটা একটা ভালো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে তখন তাকে আমরা কি বলছি, the protein molecules or polysaccharides which are used to combine with the heptane are called carrier. হেপটেনের সাথে যে প্রোটিন আর পলিস্যাকারাইড যুক্ত হবে সেটাকে আমরা কি বলছি, ক্যারিয়ার। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় সব সময় এগুলো ভাইবাতে ধরে, এগুলো মনে রাখবা। আর অ্যান্টিজেনের কি কি ক্যারেক্টারিস্টিক্স বলছি, অ্যান্টিজেনের দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, কি কি, একটা ইমিউনোজেনিসিটি, একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি, তাই না? এখন একটু বলো, একটু ভিডিও অন করে আমাকে বলো যে ম্যাডাম বুঝছি কি বুঝি নাই, সমস্যা হলো? একটু রেসপন্স করো, বুঝতে করবা না? পারছি ম্যাম সব। বুঝছি ম্যাম। সবাই বুঝছো? জি ম্যাম।
যতটুকু পাইছি আচ্ছা হ্যাঁ শোনো, আমি তোমাদের সাথে কথা বলতে বেশি বলতে পারি না, কারণ হচ্ছে আমার টাইমটা না 40 মিনিট ফিক্সড আপ থাকে, 40 মিনিট পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, বুঝছো? এখন আমার হচ্ছে 8-9 মিনিট আছে, যাই হোক আমি হচ্ছে চেষ্টা করতেছি অন্যভাবে ক্লাস নেওয়ার, কিন্তু এখনো পারিনি। তারপর আমি চালাই যাচ্ছি যে এভাবেও একটু নেই, তাও তোমাদের একটু হেল্প হবে। তোমাদের কি খারাপ লাগতেছে ক্লাস করতে? না ম্যাম। কি তুমি কি আপনি অবস্থা? যে একটু পিডিএফ ফাইলগুলো দেবো দেবো, এত অস্থির কেন? দেবো আপনি তো। যদি একটু পিডিএফ ফাইলগুলো প্রোভাইড করতেন তাহলে আমি খুব যে এত দ্রুত আমরা কষ্ট করে বুঝতে পারতাম। শোনো না, আমি যে এত কষ্ট করে বলতেছি সেগুলা হেডলাইন গুলো লিখে রাখো, একটু নেট ঘাটে ঘাটে একটু বের করো, হয়ে যাবে, সব দিয়ে দিব, পুরো নোটটাই দিয়ে দিব। নোট করা আছে, যখন ক্যাম্পাস খুলবে পুরো নোটটাই দিয়ে দিব, ঠিক আছে? হাতে লেখা নোট আছে, দিয়ে দিব। এখন টার্ম গুলা লিখে রাখো, ঠিক আছে ম্যাম। একটু মোবাইল তো সারাদিন গুতাগুতি করো, একটু বের করে দেখবা হোয়াট ইজ ইপিটোপ, হোয়াট ইজ হেপটেন, হোয়াট ইজ ক্যারিয়ার, হোয়াট ইজ অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস, তাই না? তাহলে আমরা অ্যান্টিজেন কি বলবো বলো, এক জি কথা ম্যাম। অ্যান্টিজেন কি বলবো? অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন আর লার্জ পলিস্যাকারাইড, মলিকুলার ওয়েট লেস মোর দেন 10,000 ডাল্টন, ঠিক আছে না? যার মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের নিচে তাকে আমরা কি বলবো? ম্যাম হেপটেন। গুড। আচ্ছা, যার মলিকুলার ওয়েট 350 ডাল্টন তাকে কি বলবো? এপিটপ। গুড। ইপিটোপের অ্যানাদার নেম কি? অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস। অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস। গুড। তোমাদের স্টুডেন্ট সংখ্যা এত কম কেন? আজকে 51। আসো নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি, আর 5 মিনিট সময় আছে। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, এগুলো কি পড়ছো আগে? ক্লাস হয়েছে? কেউ বলো তো, অ্যান্টিবডি সম্পর্কে পড়ছো? জি ম্যাম, অ্যান্টিবডি ক্লাস হইছে, ক্লাসে পড়াইছে। আচ্ছা, তাও একটু পড়ে নেই। হ্যাঁ ক্লাস তো হয়েছে, এখন মনে আছে কিনা জানি না, একটু একটু পড়লে তারপরে নেক্সট এর পড়াগুলো আমরা পারবো। অ্যান্টিবডি কি একটু বলি। রিভাইজ দিয়ে দেন, হ্যাঁ আপনি একটু রিভাইজ দিয়ে দেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, what is antibody? Antibody কি? Antibodies are protein that is the immunoglobulins are made in response to an antigen. যখন শরীরে অ্যান্টিজেন প্রবেশ করবে তখন ইমিউনো সিস্টেমের সাথে রিঅ্যাকশন করে যে প্রোডাক্ট তৈরি করবে সেটাই হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা কি? এটাও প্রোটিন ইন নেচার। এর প্রোটিনটা কেমন? এই প্রোটিনটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন মানে কি জানো? অনেকগুলো গ্লোবিউল থাকে, অনেকগুলো লোব থাকে, এটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন, যার কারণে এটাকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিনস। অ্যান্টিবডির আরেকটা নাম কি? ইমিউনোগ্লোবিউলিনস। যদি প্রশ্ন করে হোয়াট ইজ অ্যান্টিবডি, তখন আমরা বলবো অ্যান্টিবডি আর দ্য প্রোটিনস is the immunoglobulin are made in response to an antigen. যখন একটা অ্যান্টিজেন বডিতে যায় তখন সেই অ্যান্টিজেনের প্রভাবে যে প্রোটিনটা তৈরি হয় বা ইমিউনোগ্লোবিউলিন তৈরি হয় সেটাই হচ্ছে অ্যান্টিবডি। Antibody are the protein that is the immunoglobulins are made in response to an antigen. অ্যান্টিজেন ছাড়া কখনো অ্যান্টিবডি তৈরি হবে না, ঠিক আছে? আর অ্যান্টিজেন কখনোই অ্যান্টিবডি ছাড়া কোথাও রিঅ্যাকশন করবে না। উইদাউট অ্যান্টিজেন no antibody reaction will be occur. Without antibody no antigenic reaction will be occur. অ্যান্টিজেন অ্যান্টিবডি ছাড়া দুইজন ছাড়া কেউ কারোর কাজ করতে পারে না, ঠিক আছে? এখন একটা অ্যান্টিজেনের স্ট্রাকচার কেমন হয় বলো তো? করছো নাকি ক্লাস? একটা আদর্শ অ্যান্টিজেনের স্ট্রাকচারটা কেমন হবে? একটা অ্যান্টিজেনের স্ট্রাকচার হ্যাঁ ওয়াই শেপ। অ্যান্টিবডি অ্যান্টিবডি স্ট্রাকচার, একটা অ্যান্টিবডির স্ট্রাকচার হবে ওয়াই শেপ। ওয়াই শেপ অ্যান্টিবডি ইজ কল্ড দা মোনোমার অ্যান্টিবডি, ঠিক আছে? ওয়াই শেপ অ্যান্টিবডি ইজ কল্ড দা মোনোমার অ্যান্টিবডি। তাহলে কি বলতেছি?
একটা আছে an ideal antibody have at least 2 identical sites স্ট্রাকচার পরে দেখাবো, দেখে নিও আজকে মোবাইলে। একটা অ্যান্টিবডির দুইটা আইডেন্টিক্যাল সাইট থাকে ফর বাইন্ডিং উইথ দ্য অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস। একটা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস অথবা ইপিটপের সাথে বাইন্ডিং করার জন্য কয়টা সাইট থাকে? দুইটা সাইট থাকে। দিস আর কল্ড দ্য অ্যান্টিজেনিক বাইন্ডিং সাইট। অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টের সাথে অ্যান্টিবডির যে পার্টটা বাইন্ড আপ হয় সেটাকে বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। ঠিক আছে, ইপিটপের সাথে কে বাইন্ড করবে? অ্যান্টিবডির পার্ট দুইটা আর্ম বাইন্ড আপ করবে, এটাকে বলবো আমরা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। দ্য নাম্বার অফ বাইন্ডিং সাইট ইজ কল্ড দ্য ভ্যালেন্স। একটা অ্যান্টিবডির যে পার্ট দ্বারা অ্যান্টিজেনের সাথে বাইন্ড আপ হবে সেটাকে আমরা কি বলবো? ভ্যালেন্স বলবো। ভ্যালেন্স, VALENCE। এই টার্মগুলো লিখে রাখো, পরে দেখবা। বলছে the antibody having two antigenic binding sites are called the bivalent। যে সমস্ত অ্যান্টিবডির দুইটা বাইন্ডিং সাইট থাকে সেটাকে আমরা বলবো বাইভ্যালেন্ট। আর এই বাইভ্যালেন্ট স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? মনোমার। বুঝছো? একটা অ্যান্টিবডি কি হবে? দুইটা বাইন্ডিং সাইট থাকে, এই দুইটা বাইন্ডিং সাইটটাকে আমরা কি বলবো? বাইভ্যালেন্স। আর বাইন্ডিং সাইটটাকে আমরা বলি ভ্যালেন্স। এই বাইভ্যালেন্স যে অ্যান্টিবডিটা সেটাকে আমরা বলবো হচ্ছে মনোমার অ্যান্টিজেন। ওয়াই কি দুইটা পার্ট থাকে না, এটাকে আমরা বাইভ্যালেন্স বলবো। আর যার দুইটা পার্ট থাকে তাকে আমরা বলবো মনোমার। যার পাঁচটা থাকে তাকে বলবো পেন্টামার। যার তিনটা থাকে তাকে আমরা বলবো ট্রাইমার। যার দুইটা থাকে তাকে আমরা বলবো ডাইমার। ঠিক আছে, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? জি ম্যাডাম, আপনি বলেন। আচ্ছা, monomer antibody should have 4 chain। একটা monomer অ্যান্টিবডির কয়টা চেইন থাকে? 4টা চেইন থাকে। 2 are light chain and 2 are heavy chain। দুইটা থাকে লাইট চেইন এবং দুইটা থাকে হেভি চেইন। ঠিক আছে, এই চেইন গুলা কিভাবে যুক্ত থাকে? আপু দেখা যাচ্ছে না। এই চেইন গুলো ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। এই চেইন গুলো কিভাবে যুক্ত থাকে? ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, এই ওয়াই আর্মের যে উপরের রিজিয়নটাকে সেটাকে আমরা কি বলতেছি? ভেরিয়েবল রিজিয়ন। ওয়াই আর্মের যে নিচে যে স্ট্যান্ডটা থাকবে সেটাকে আমরা বলবো এফসি রিজিয়ন। এফসি রিজিয়ন বলবো, অথবা এটাকে আমরা কনস্ট্যান্ট রিজিয়ন বলবো। তাহলে কি কি বললাম বলো তো? একটা অ্যান্টিবডির স্ট্রাকচার কেমন হবে? একটা অ্যান্টিবডি হবে ওয়াই শেপ, ওয়াই এর মতো থাকবে, তার দুইটা হচ্ছে কি বাইন্ডিং সাইট থাকবে। এই বাইন্ডিং সাইট গুলাকে বলবো ভ্যালেন্স। যার দুইটা বাইন্ডিং সাইট থাকবে তাকে আমরা বলবো বাইভ্যালেন্স। আর এই বাইভ্যালেন্স স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? মনোমার অ্যান্টিবডি। মোনোমার অ্যান্টিবডি। এই মোনোমার অ্যান্টিবডিটা কি করবে? 4টা চেইন দ্বারা যুক্ত থাকে। 2 আর লাইট চেইন এন্ড 2 আর হেভি চেইন। এই লাইট চেইন আর হেভি চেইন গুলা কি দ্বারা যুক্ত থাকে? ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। এবং ওয়াই আর্মে যে নিচে যে এফসি রিজিয়ন বলছি, যে একটা লম্বা স্ট্যান্ড থাকবে, ওয়াই এর নিচে যে আর্মটা থাকবে সেটাকে আমরা বলবো এফসি রিজিয়ন। এফসি রিজিয়নকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা কনস্ট্যান্ট রিজিয়নও বলতে পারি, অথবা স্টিম অফ অ্যান অ্যান্টিবডিও বলতে পারি। ঠিক আছে, এবং ওয়াই আর্মে যে HING রিজিয়ন বলবো। ঠিক আছে, যখন হচ্ছে আমি ছবি দেখাবো তখন সুন্দর করে বুঝতে পারবা। তাহলে একটু আইডিয়া আসলো একটা অ্যান্টিবডি স্ট্রাকচার কেমন হবে। এখন আসো ইমিউনোগ্লোবিউলিন অথবা অ্যান্টিবডি, এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এটাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কি কি? ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন ডি এন্ড ইমিউনোগ্লোবিউলিন ই। ঠিক আছে, একটা ইমিউনোগ্লোবিউলিন কত ধরনের হতে পারে?